নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। আজ 17ই জুলাই 2026। আজ আমার প্রাত্যহিক ডায়েরির পাতাটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে, ঠাকুরদের নিত্য পুজো করে তাদের সেবা দিয়ে। আজকে অফিসের একটা মিটিং আছে, যার জন্য আমাকে এক জায়গায় যেতে হবে। তো সেইখানে গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করে তারপরে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি জায়গায়, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর সেই কথা মতো বিকেলবেলার দিকে 5:30 নাগাদ আমার মিটিংটা শেষ হলো। মিটিংটা শেষ করে আমি চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশনে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে আমি ট্রেন ধরবো, আমি চলে যাব পার্ক স্ট্রিট। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোথায় যাচ্ছি আর আপনাদেরকে সঙ্গে করে নিয়ে কোথায় চলে এসেছি পার্ক স্ট্রিট। এইখানেই চলছে 55তম ইসকন আয়োজিত রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব এবার 55 বছরে পড়ল। সেই 1972 সাল থেকে এই উৎসব চলে আসছে এবং এখন এটা কলকাতার অন্যতম একটা মেজর ইভেন্টে পরিণত হয়েছে। যেহেতু শুক্রবারের সন্ধ্যা, সেই জন্য মানুষের ভিড়ও ছিল বিশেষ করে চোখে পড়ার মতো। বহু মানুষ এসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আমি কিছু মানুষজনকে দেখলাম যারা কলকাতা তো নয়, বহু দূর থেকে এসছেন। একজনের সঙ্গে কথা হলো, তিনি এসছেন নদিয়া থেকে, কিছু মানুষ এসছেন হাওড়া থেকে, হুগলি থেকে। তো আমি একজনকে আবারও বললাম যে হুগলিতে তো আপনাদের বিখ্যাত একটা রথযাত্রা হয়, মাহেশের রথযাত্রা। বললো হ্যাঁ, আমরা রথযাত্রায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আর ভেতরে ঢুকতেই এই একটা মহাপ্রসাদের কাউন্টার রয়েছে, তবে এখানে কিন্তু আপনাকে পয়সার বিনিময়ে প্রসাদ কিনতে হবে। একটা খিচুড়ির হাঁড়ি এখানে 100 টাকা করে, সেখানে সেই খিচুড়ির হাঁড়িটা থেকে প্রায় 4 জনের মতন খাওয়া যায়। আর প্রসাদ তো কেউ পেট ভরে খায় না, সবাই অল্প অল্প করেই খায়, সুতরাং 4 জন অনায়াসে খেয়ে নেওয়া যাবে। আর তার সঙ্গে সঙ্গে সুজির প্যাকেট বিক্রি হয় 50 টাকা করে। আর এখানে গোমাতাদের সেবা করার জন্য একটা জায়গা করে দেওয়া হয়েছে, সেখানেও আপনি গোমাতাদের সেবা করতে পারেন। সেবা মূল্য হচ্ছে 300 টাকা। 300 টাকার বিনিময়ে আপনি এখানে গোমাতার পূজা এবং তাদের সেবা করতে পারবেন। আর এই বাইরে এই বিশিষ্ট লোকেরা বসে রয়েছেন, এরা গো হত্যার প্রতিবাদে সই সংগ্রহ করছেন। আর ভেতরেই রয়েছে একটি সুভেনিয়ার শপ, এটা তো প্রতিবারই বসে। ইসকনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ঠাকুরের কাপড় থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন রকম সামগ্রী, সুগন্ধদ্রব্য, ধূপ, বিভিন্ন ধরনের পোশাক আশাক, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। তুলসীর মালা, ফটো, যা কিছু আপনি সংগ্রহ করতে চান সেগুলো তো রয়েইছে। প্লাস এখানে গোশালার কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, যেমন ধরুন ঘি, মধু, ওই জাতীয় ভেষজ দ্রব্য, যেগুলো আপনি ঠাকুরের জন্য কিংবা নিজেদের ব্যবহারের জন্য এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। সামনেই দেখতে পেলাম 3টে রথ দাঁড়িয়ে রয়েছে, দর্পদলন, নন্দীঘোষ এবং তালধ্বজ। এই 3টে রথে করেই দেবতারা এখানে এসেছেন, আবার তারা এই রথে করেই ফিরে যাবেন। রথগুলো দর্শকদের জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। 3টে রথকে এখানে রাখা হয়েছে, তবে এই রথগুলো কিন্তু ফোল্ডিং রথ। এই রথগুলো যখন চলে তখন কোথাও যদি উচ্চতার জন্য চলতে বাধা পড়ে, তাহলে কিন্তু রথগুলো ফোল্ড করে নেওয়া যায়। আর মাঠের ঠিক আরেক প্রান্তে রয়েছে ভগবানের মন্দির। এখানে আপনি ইচ্ছে করলে গিয়ে ওখানে 3টে রথকে আলাদা করে প্রদক্ষিণও করতে পারবেন, তবে যা কাদা হয়েছে সেই কারণে আমি আর ওখানে গেলাম না। এখানে আরেকটি পেভিলিয়নও খোলা হয়েছে, যেখানে ইসকন ইউথ ফোরামের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ধর্মালোচনা করার জন্য আপনি সুযোগ পাবেন। তার সঙ্গে সঙ্গে ইসকনের পুস্তক প্রকাশনার যে সমস্ত বইপত্র আছে সেগুলোও আপনি দেখতে পারবেন বা কিনতে পারবেন। আমিও ঢুকেছিলাম এই পেভিলিয়নে। এই পেভিলিয়নের ভেতরে ইসকনের রথযাত্রা এবং তার ওপর একটা সংক্ষিপ্ত ইতিহাসের উপর ভিত্তি করে একটা সুন্দর তথ্যচিত্র বানানো হয়েছে, সেটা সবাইকে দেখানো হচ্ছে। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের জীবন এবং রথযাত্রার ব্যাপারে তার উৎসাহ, ছোটোবেলা থেকে তিনি কীভাবে রথযাত্রার প্রতি উৎসাহিত হয়েছিলেন এবং অবশেষে 1972 সালে তিনি কলকাতায় এই রথযাত্রা শুরু করেন, তার পুরোটাই এখানে খুব সংক্ষিপ্ত আকারে আকর্ষণীয়ভাবে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে ভারতবর্ষের তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ইসকনের মন্দিরগুলো আছে তারও একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কিছু বিশিষ্ট মানুষের বক্তব্য ইসকন এবং তাদের ধর্মভাবনার ব্যাপারে যে তাদের যে বক্তব্য সেটাকেও তুলে ধরা হচ্ছে।
এবারে মন্দিরে যেতে হবে। আমি চলে এলাম জুতো রাখতে। এখানে জুতো রাখার জন্য আলাদা করে একটা স্টল তৈরি করে দেওয়া হয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে একটি দান মঞ্চ। এখানে আপনি আপনার নিজের ইচ্ছে মতো ওজন অনুসারে কিছু দানও করতে পারবেন। আর এই হচ্ছে মণ্ডপ। ভীষণ সুন্দরভাবে মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের গায়ে কৃষ্ণলীলার বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের জীবনের যে লীলা পর্যায়গুলো আছে, সেই লীলা পর্যায়গুলোই খুব সুন্দরভাবে মন্দিরের বাইরে এবং ভেতরে দু জায়গাতেই ফুটিয়ে তোলা হচ্ছে। আর মন্দিরের ঠিক সামনেই দেখলাম একটি কীর্তন মঞ্চ করা হয়েছে, যেখানে কিছু ভক্ত অবিরাম নাম গান শুনিয়ে যাচ্ছেন। এই হচ্ছে কীর্তন মঞ্চ। এখানে আপনিও ইচ্ছে করলে এই নাম গানে অংশ নিতে পারবেন। আর সমস্ত মেলা প্রাঙ্গণটা দেখে মনে হচ্ছিল যে সমস্ত মেলা প্রাঙ্গণটাই যেন একটা কৃষ্ণ ভাবনামৃততে একেবারে ভরপুর। যেখানেই যাচ্ছি সেখানেই হরিধ্বনি শোনা যাচ্ছে, এক অদ্ভুত পরিবেশ। আর আমি এটাও শুনলাম, যখন আমি ওই প্যাভিলিয়নের মধ্যে যে ধর্মালোচনাটা হচ্ছিল সেখানে আমি একটা অদ্ভুত জিনিস শুনলাম, যেটা আমি আগে জানতাম না। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যাদবরা কৃষ্ণকে দ্বিতীয়বার দেখতে পায়, অর্থাৎ তিনি যখন বৃন্দাবন থেকে চলে এসেছিলেন দ্বারকার উদ্দেশ্যে, তারপরে যাদবদের সঙ্গে বা গোপগোপীদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আবার সেই যোগাযোগটা স্থাপিত হয়। গোপীরা আসেন কুরুক্ষেত্রে এবং সেখান থেকে তারা কৃষ্ণকে জোর করে 8 দিনের জন্য রথে করে নিজেরা রথ টেনে নিয়ে যান বৃন্দাবনে, এবং বৃন্দাবনে কৃষ্ণকে তারা 8 দিন রেখে আবার পরে তারা ফিরিয়ে আনেন। এই হচ্ছে রথযাত্রার একটা সংক্ষিপ্ত প্রেক্ষাপট, যেটা আমি শুনলাম। আর তারপরে চলে এলাম মন্দিরে। মন্দির তো চতুর্দিকে একেবারে হরিধ্বনিতে মুখরিত। তখনও ভগবানের পুজো হচ্ছিল, ইচ্ছুক ভক্তরা ভগবানকে পুজো দিচ্ছিলেন। আর মন্দিরের ভেতরটা তো অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক মাঝখানে রয়েছে ভগবানের রত্নসিংহাসন, যেখানে শ্রী শ্রী বলভদ্র, মা সুভদ্রা এবং শ্রী শ্রী জগন্নাথ দেব রয়েছেন। সেই সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণেরও একটা ছোট্ট মূর্তি রয়েছে নিচে। আর অগণিত ভক্তরা এখানে পুজো দিচ্ছেন, হরিনাম সংকীর্তন করছেন এবং নিজেরা ঠাকুরের ধ্যানও করছেন। এখানে ঠাকুরের ধ্যান করার জন্য আলাদা একটা জায়গা করা হয়েছে, যেখানে ভক্তরা ইচ্ছে করলে ধ্যান করতে পারবেন। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখছিলাম, কিছুতেই যেন আশ মিটছিল না। যতই দেখছি ততই মনে হচ্ছে আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি। আর বাইরে রয়েছে বিভিন্ন বইয়ের স্টল, এখান থেকে ইচ্ছে করলে আপনারা বইও কিনে নিতে পারেন। অন্যান্য রথের মেলা থেকে এই রথের মেলা চরিত্র কিছুটা হলেও আলাদা, কিছুটা কেন অনেকটাই আলাদা। এখানে যেহেতু এই মেলাটার আয়োজক ইসকন, সেই জন্য এইখানে কৃষ্ণ ধর্মাবলম্বীদেরই প্রাধান্য বেশি, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কৃষ্ণ ধর্মমত প্রচারের জন্য যেটা করা উচিত ওনারা সেই আয়োজনই করেছেন। এখানে কিছুক্ষণের মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমিও তাই সেদিকেই চললাম। মাঝখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলোর জন্য একটা জায়গা। এখানে নাগরদোলা থেকে শুরু করে রাধাচক্র সবই রয়েছে, অর্থাৎ খুদেদের মনোরঞ্জনের একটা ব্যবস্থা করা হয়েছে। তারা আর কতক্ষণ ওই সব ধর্মালোচনা শুনবে, তাদের তো মন পড়ে আছে। মেলায় যখন এসছে তখন তো তাদের কিছুটা আনন্দ করতেই হবে, তো সেই জন্য এইসব ব্যবস্থাগুলো বাচ্চাদের জন্যই করা হয়েছে। এরপর আমি চললাম সেই সাংস্কৃতিক প্যাভিলিয়নে। আমি যখন ঢুকেছিলাম তখন সেখানে কীর্তন চলছিল। খুবই সুন্দর কীর্তন পরিবেশন করছিলেন একদল শিল্পী, এবং তারপরেই ছিল একটা নাচের অনুষ্ঠান। নাচের অনুষ্ঠানটা শুরু হতে আমি উঠে এলাম, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে সঙ্গে বুবু ফোন করেছিল যে এখান থেকে কিছু প্রসাদ কিনে নিয়ে যাওয়ার জন্য। সাধারণত আমরা এখানে আসলে পরে কিছু কিছু জিনিসপত্র আমরা কিনে নিয়ে যাই, কিন্তু এখনও অবধি যেহেতু আমি একা এসেছি, সেই জন্য আমি ভাবছিলাম যে আমিই কিনে নিয়ে যাব, কারণ আবার কবে আসা হবে না হবে। সামনে শুক্রবার তো উল্টো রথ, সুতরাং বৃহস্পতিবার পর্যন্ত এই মেলাটা চলবে। শুক্রবার তো মেলাটা ভেঙে যাবে, তো সেই জন্য ভাবলাম আমি এখান থেকে প্রসাদটা কিনে নিয়ে যাই। আর যারা কলকাতায় থাকেন বা কলকাতার বাইরেও থাকেন, তারাও যদি আসেন এখানে ভীষণই আনন্দ পাবেন। এটা ভীষণই একটা উপভোগ্য একটা রথের মেলা, একটু অন্যরকম রথের মেলা, তাতে সন্দেহ নাই। এখানে
পাঁপড় ভাজা পাবেন না, তেলে ভাজা, জিলিপি, মালপোয়া এসব কিছুই পাবেন না। তার বদলে পাবেন ভগবানের প্রসাদ। এই দেখুন এখানে সবাই প্রসাদ পাচ্ছেন। এখানে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদ বলতে ঠিকই ধরেছেন, খিচুড়ি ভোগ। এখানে সবাইকে যতবার খুশি ততবার খিচুড়ি ভোগ নিয়েও খেতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে যদি নিজেরা কোনো বাড়ির থেকে কন্টেনারও নিয়ে আসেন সেখানে সেটা করেও নিয়ে যেতে পারেন বাড়ির লোকেদের জন্য। এখানে সেরকম করে কেউ কিছু মানা করে না, আমি তো অন্তত দেখিনি। যে যতবার চাইছে ততবারই পাচ্ছে। আর ভীষণই সুস্বাদু এখানকার প্রসাদ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ইসকনের প্রসাদ মানেই সেটা পুষ্টিগুণে একেবারে ভরপুর। সেটা আপনারাও হয়তো অনেকে জানেন যারা যারা ইসকনের মন্দিরে গেছেন বা প্রসাদ পেয়েছেন। মাঠের উল্টোর দিক থেকে মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এবার বাড়ির সবার জন্য প্রসাদ নিয়ে চলে যাব বাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।